ভারতের সেনাবাহিনীর লোক ওপরে ভেতরে ঢুকে গেছে, যে আজকে কিন্তু আমাদের ইস্টার্ন আর্মির কমান্ডার বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চল ত্রিপুরা এইসব জায়গায় ভিজিট করছে। তার মানে সামরিক প্রস্তুতির একটা ব্যাপার বা সামরিক প্রস্তুতির পর্যবেক্ষণের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট যদি অ্যাটাক হয়, দু দেশের মধ্যে একটা সাংঘাতিক একটা সমস্যা তৈরি হবে। দাদা, এই যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, মানে ভারতীয় কূটনীতিকের বাড়িতে হামলা, এটা আসলে আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কি হতে পারে, ইন্টারন্যাশনাল প্রভাব কি পড়তে পারে, ভারত কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনার ধারণা? ভারত কি সিদ্ধান্ত নিতে পারে? ভারত ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে পার্লামেন্টারি কমিটি আছে, যার চেয়ারম্যান শশী থারুর, আমার বন্ধু মানুষ, উনি ওই রিপোর্টে বলা হয়েছে দিস ইজ এ মেজর ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ আর এ মেজর স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া। তো ভারত এটা স্বীকার করছে যে একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি পূর্ব দিগন্তে তৈরি হয়েছে ভারতের জন্য, যেটা ছিল না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল এই দিকটা নিয়ে ভারতকে খুব একটা ভাবতে হয়নি। এই জায়গাতে ভারত কি করবে? ন্যাচারালি এখানে তো আর সামরিক হস্তক্ষেপ ওগুলি সম্ভব না। 71 আজকে 25 এই জিনিস সম্ভব না, যেটা 71ও একটা অন্যরকম ব্যাপার ছিল। 8 মাস ধরে বাঙালি ছেলেরা যুদ্ধ করেছে, ভারত সাহায্য করেছে, কিন্তু তারপরে ভারত ওখানে সেনাবাহিনী নিয়ে ঢুকেছে। তার একটা বড় কারণ ছিল লক্ষ লক্ষ রিফিউজি। ভারতের তখন যে অর্থনীতির অবস্থা ছিল, ওই চাপ ভারত নিতে পারছিল না। তাই জন্য ওয়ার ওয়াজ কনসিডার্ড টু বি এ বেটার অপশন। আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং ওই ধরনের হস্তক্ষেপ নেই। আর পৃথিবী এটাকে কিভাবে দেখবে, পশ্চিমী দুনিয়ার উপর আমার খুব ভরসা নেই। কেন আজকে এই হামলাটা যদি আমেরিকান বা কোনো ওই সব পশ্চিমী এমবেসিতে হতো, এতক্ষণে সাহেবরা চেঁচামেচি করে মানব অধিকার লঙ্ঘন টঙ্ঘন হচ্ছে, একটা তুলকালাম হয়েছে, ইউনাইটেড নেশনস এর ব্যাপার চলে আসতো। ভারতে আক্রমণ হয়েছে, ভারতের এম্বাসেডার বা ভারতের ডেপুটি হাই কমিশনার এর বাড়ি আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে সাহেবরা খুব মাথা কামাবে। সাহেবদের দ্বিচারিতা এ নিয়ে, আমি তো সাহেবদের কাজ করেছি ভাই 17 বছর বিবিসি, তার আগে 2-3 বছর রয়টার্স। সাহেবরা দ্বিচারিতার চ্যাম্পিয়ন, দে আর চ্যাম্পিয়ন অফ ডাবল স্ট্যান্ডার্ডস। ওদের উপরে যতক্ষণ হাত না পড়ছে ওরা কিছু বলবে না। দিস ইজ আ প্রবলেম অফ ইন্ডিয়া, বাইলেটারাল প্রবলেম অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এইসব বলবে। ইন্ডিয়া কি করবে এখনো বলা মুশকিল। খুব একটা ডাইরেক্ট কিছু বিরাট কিছু করবে, কিন্তু সরাসরি যদি আক্রমণে কোনো আমাদের ডিপ্লোমেট নিহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, বড় কিছু হয়, তাহলে তার রিয়াকশন খুব সিভিয়ার হবে। আমি একটু বলছি, সেই ব্যাপারগুলো আছে, কিন্তু এক্ষুনি একটা বিরাট কিছু যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আমি মনে করছি না। আর ইউনূস সরকার, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটছে কারণ ইউনূস সরকার এটা চাইছে। ইউনূস তো আর বোকা লোক না, খুবই চালাক লোক, অত্যন্ত ধূর্ত লোক। সে যদি বোঝে যে এটা হাতের বাইরে গেলে একটা স্ট্রং ইন্ডিয়ান রিয়াকশন হতে পারে, তাহলে উনি তখন এদেরকে ফোন টোন করে ওনার যে তথাকথিত মাস্টার মাইন্ড যারা আছে, ছাত্র নেতা টেতারা, এদেরকে উনি আটকাবার চেষ্টা করবেন যে হইচই যা করার করো, কিন্তু ফিজিক্যালি কিছু করো না। হইচই ভাষণ টাষণ দাও, চিৎকার চেঁচামেচি করো, 7 সিস্টার্স এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এগুলি বলো টলো। আর 7 সিস্টার্স নিয়ে যা বলছে, বলি নিয়ে ইন্ডিয়া খুব একটা বদার না। কেন 7 সিস্টার্স এই আসাম টাসাম এসব জায়গাতে ওদের দুশ্মন কিন্তু ইন্ডিয়া, সেই ইন্ডিয়া না, ওদের দুশ্মন কিন্তু বাংলাদেশ। ওরা পরিষ্কারই একজন অসমিয়া বা উত্তর পূর্বাঞ্চলের যারা আদিবাসী যারা নৃগোষ্ঠী, ওরা তো বাঙালি অভিবাসন, বাংলাদেশি অভিবাসনকে মানে নিজেদের মূল সমস্যা বলে মনে করে। তো ওরা একেবারে বাংলাদেশের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য বসে থাকবে। হাসনাত আবদুল্লাহরা বা এইসব আজমি টাজমিরা যা বলছে, এগুলি মূর্খের স্বর্গে বাস করছে। The enemy for the indigenous people in Bangladesh, in Northeast India, is not India, it is Bangladesh. বাংলাদেশি অসমিয়ারা এটা বলে যে খেলা বাঙালো খেদিব লাগে, মানে এই বদমাস বাঙালিগুলিকে তাড়ানো দরকার। কেন ওরা ভাবে কি যে বাংলাদেশিদের আসতে দিলে অবাধে এখানে ওই ত্রিপুরার মতো অবস্থা হবে, যেই ত্রিপুরা একসময় আদিবাসী অধ্যুষিত ছিল, আজকে বাঙালি মেজরিটি স্টেট হয়ে গেছে। ওরা এটাকে খুব ভয় পায় যে আমরা নিজ গৃহে পরবাসী হয়ে যাব।
এই জন্য ওখানে বাংলাদেশের খুব একটা অপশন কিছু নেই। ওরা যদি কেউ ভেবে থাকে যে বাংলাদেশ একেবারে আমাদের ওই এক একটা পরেশ বড়ুয়া টড়ুয়া দিয়ে ডোন্ট জাজ নর্থ ইস্ট, ওটা ভুল হবে। আর পরেশ বড়ুয়ারা এই বাংলাদেশে চলাফেরা করে, এর জন্য কিন্তু আলফার আন্দোলন, যেটা একসময় শক্তিশালী আন্দোলন ছিল, দুর্বল হয়ে গেছে। কারণ আসামের মানুষ বলছে আমার দুশ্মনের তাঁত বই শেল্টার কিও লই আছে। আমি অসমীয়া ভাষায় বললাম যে আমাদের দুশ্মনদের এখানে গিয়ে এরা কেন শেল্টার দিচ্ছে। তো এই পরেশ টরেশরা যে আজকে আসামে ওদের কেউ পচে না, কিছুই করে না, ওদের একটা বড় অংশ এসে সারেন্ডার করে গেছে, এটার কারণ কিন্তু যে ওরা এটা বুঝতে পেরেছে যে এই বাংলাদেশে শেল্টার নিলে টেলে আসামের মানুষ এটাকে ভালোভাবে দেখে না। তাই জন্য যারা খোয়াব দেখছে এই হাসনাত সার্জিস বা এই ব্রিগেডিয়ার আজমি টাজমির মতো লোকজন মূর্খের স্বর্গে বাস করে, যে নর্থ ইস্টের লোক। আমি ভাই ওই অঞ্চলের লোক, আমি ত্রিপুরার ছেলে, দীর্ঘদিন আসামে কাজ করেছি। অসমীয়া ভাষা বাংলা যতটা ভালো বলি ততটাই ভালো অসমীয়া বলি। আমি এইটুক বলতে পারি যে আসামে বাংলাদেশি ইজ আনওয়েলকাম, বেঙ্গল ইজ আর আনওয়েলকাম। ওরা কেলা বঙ্গাল বলে একটা কথাই ব্যবহার করে, যে বদমাস বাঙালি। হ্যাঁ, আর বাংলাদেশিকে আসাম বা ওইসব অঞ্চলে প্রবলেম ইজ নট রিলিজিয়ন। ওখানে সুবীর ভৌমিক যা, সাবির আহমেদও তাই, বুঝতে পেরেছ? ওরা বাঙালিকে বিপদ হিসেবে দেখে। ফলে এই যে ভাবছে যে আমরা সেভেন সিস্টার অমুক তমুক হাওয়াতে বাস করছি, এটা সেভেন সিস্টার্স এর কটা রাজ্য আছে, তার কি রাজধানীগুলো কি, এদের হঠাৎ করে জিজ্ঞেস করে হাসনাত ফাসনাত বলতে পারবে না, বুঝতে পেরেছো? তো ওগুলি ফালতু কথা, ওগুলি নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভারত কিভাবে রিয়েক্ট করবে, আমি মনে করছি না এক্ষুনি খুব হবে, ক্যালিব্রেটেড রেসপন্স হবে, যেটার কথা ওই পার্লামেন্টারি কমিটি বলেছে, যে আস্তে আস্তে করে উত্তাপটা বাড়বে। এখন বিবৃতি টিবৃতি বলা হবে যে আন্ডার যে ইউ আর এ সিগনেটারি অফ জেনেভা, ভিয়েনা কনভেনশন, তো ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট প্রোটেক্ট করা তোমার দায়িত্ব। এটা নিয়ে একটু অন্য জায়গাতে হইচই হবে, বিভিন্ন ফোরাম টোর হবে। এক্ষুনি একটা বিরাট কিছু রেসপন্স হয়ে যাবে সেটা আমার মনে হচ্ছে না। তো দাদা, কালকে যে দুটো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো, আপনি একজন সাংবাদিক হিসাবে এই জিনিসটাকে কিভাবে দেখছেন? তাই এগুলি দিয়েই তো বোঝা যাচ্ছে যে হাদির মৃত্যুটা এদের কাছে ইস্যু না। হাদির মৃত্যু হলে তার জন্য প্রথম আলো ডেইলি স্টার কিভাবে দায়ী হয়, আমাকে এটা বোঝাও। হাদির মৃত্যুর পর একটা নিরপরাধ হিন্দু মানুষ, তাকে পোড়ানো, মানে প্রথমে পিটিয়ে তারপরে পুড়িয়ে মারা হচ্ছে, ওই যে ভালুকাতে যে ঘটনা ঘটেছে, সে কিভাবে এই হাদির মৃত্যুর জন্য দায়ী? হঠাৎ করে আমাদের ওই যে মন্ত্রী ছিল নওফেল, মহিউদ্দিন চৌধুরী সাহেব আমার বন্ধু লোক ছিল, তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ি জ্বালানো হচ্ছে। অর্থাৎ এই হাদির মৃত্যুটাকে এরা ব্যবহার করছে। আপনারা জানেন এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা শহরে চলছে যুদ্ধ অবস্থার মতোই, ভারতীয় কনসুলেটে হামলা হয়েছে, সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে। দাদা, আপনি জানেন গত 3 দিন ধরে ইন্ডিয়ান এম্বাসি নিয়ে অনেক কিছুই চলছে। প্রথমে গেল আপনার মিছিল গেল, এরপর আবার অ্যাম্বাসেডারকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছে, এবং আপনার হাই কমিশনারের যে অফিস আছে চিটাঙের যে অফিসটা, সেটার উপরে আক্রমণ হয়েছে, ওনার বাসায় আক্রমণ হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছে ভারতবাসী এবং ভারতীয় প্রশাসন? এই যে একটা ভারত বিরোধী জিগির, এটা খুব সিস্টেম্যাটিক্যালি তোলা হচ্ছে, মানে প্রায় মাস 2-1 ধরে খুব সিস্টেম্যাটিক্যালি। প্রথমে শেখ হাসিনার রায়, এই ফাঁসির আদেশ, এবং ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না, ফ্যাসিবাদীদের রাখছে ইত্যাদি, এটা নিয়ে একটা হইচই শুরু হলো। তারপরে বিডিআর 2009 মিউটিনি এনকোয়ারি কমিশন, ওই জেনারেল ফজলুর রহমান, পরিষ্কার বলা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর লোকজন গোপনে ভেতরে ঢুকেছিল, তারা হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল এবং আওয়ামী লীগ তাদের সাহায্য করেছে। এমনকি প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী সারা খাতুনের গাড়িতে করে তারা বেরিয়েছে, মানে আজগুবি সব গল্প। এটা করতে করতে আরো নানা ইস্যুতে আজকে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সব নানা রকম গল্প, যে ওকে হত্যা করেছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ নিজে পালিয়ে কুল পাচ্ছে না এক একজন। তো যাই হোক, আর সে নাকি ভারতে ঢুকে পড়েছে, ভারত তাকে ফেরত দিতে হতো, প্রমাণ দাও সে কোথায় আছে ভারতে। এগুলি তো এইসব মানে মেঠো বক্তৃতা দিয়ে ওই মাঠে গিয়ে ওই সব সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদের চেঁচামেচি, এতে তো কাজ হবে না। বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি হ্যাজ টু গিভ প্রুফ।
আমরা যখন আগে বলতাম যে ভাই তোমার এখানে আছে, আজকে আমরা বলছি যে পরেশ বড়ুয়া বাংলাদেশে ঢুকেছে, পরেশ বড়ুয়া ভারতে সে নানা রকম সন্ত্রাসবাদী তৎপরতা চালায়, সেই অভিযোগ রয়েছে। তো সে বাংলাদেশের এক্স্যাক্টলি কোথায় আছে এটা কিন্তু ভারতীয় গোয়েন্দারা জানে, আমরা জানি সেটা, এখানে জানে লোকজন টেকনাফ দিয়ে কার হাত ধরে ঢুকেছে, চিটাগাং সে কোথায় ছিল কি ছিল। প্রশ্নটা হচ্ছে এখানে একটাই, যে এই সিস্টেমেটিকলি ভারত বিরোধী জিগিরটা তোলা হচ্ছে এবং সেটা করতে গিয়ে ভারতের এমবেসিগুলি, হাই কমিশনগুলি, ডেপুটি হাই কমিশন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, ভিসা সেন্টারগুলিকে টার্গেট করা, সেটা নতুন কিছু নয়। গত বছর আন্দোলনের সময় জুলাই আগস্ট তথাকথিত বিপ্লবের সময়ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ইত্যাদি এগুলি ভ্যান্ডালাইজ করা হয়েছে। এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ইউনূস সাহেব ক্ষমতায় টিকে থাকতে হলে, মানে এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো ধরো এটার মানে কোনো সাংবিধানিক ভিত্তি নেই। বাংলাদেশের যে সংবিধানে হাত রেখে ইউনূস সাহেব শপথ গ্রহণ করে সরকার চালাচ্ছেন, সেই সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। আর যে ইলেকশনের ঘোষণা করেছে তার সাথে রেফারেন্ডাম ঘোষণা করছে, সেই রেফারেন্ডামেরও কোনো প্রভিশন বাংলাদেশ কনস্টিটিউশনে। তাহলে পুরো ব্যাপারটা মানে যারা এই নির্বাচন সংগঠিত করছে সেটা ইলিগাল, আর যেভাবে করছে সেটাও ইলিগাল। আর ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগ বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন কি করে হয় ভাই? ভারতে কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তো কংগ্রেসকে বাদ দিয়ে ইলেকশন হবে নাকি ভারতে? ওগুলি বলে লাভ নেই। এখানে খেলাটা হচ্ছে কি, এই ভারত বিরোধী জিগিরটাকে তুঙ্গে যদি রাখা যায় তাহলে, এবং এটাকে কেন্দ্র করে জামাতকে ক্ষমতায় আনা সম্ভব হবে। জামাত এটাকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একটা ক্ষমতায় আসার মতো একটা স্বপ্ন তারা দেখতে পারে। ইউনূস সাহেবের লাভটা কোথায়? বিএনপি ক্ষমতায় আসলে কি, আওয়ামী লীগ ক্ষমতা আসলে তো ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করবেন না, যেটা ইউনূস সাহেব চাইছেন। যে কোনো মূল্যে উনি রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপ্রধান হবেন। কেন? দুটো কারণ। একটা হচ্ছে উনি অনেক কাজকর্ম করেছেন, তো যেগুলি নিয়ে ওনার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে, আবার মামলা হতে পারে। ফিনান্সিয়াল নানা রকম ইরেগুলারিটিস, নানা রকম মানি লন্ডারিং, এবং এখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভায়োলেট করে উনি চিফ অ্যাডভাইজার হিসেবে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ গ্রুপ অফ কোম্পানিজকে অনেক কিছু উনি পাইয়ে দিয়েছেন, যেগুলি নিয়ে পরবর্তী সময় যে কোনো সরকার ওনাকে মামলার মধ্যে টানতে পারে। হ্যাঁ, উনি অনেক, আমি একটু কাঠ বাঙাল কথাই বলে যে উনি 2 নাম্বারই না রে ভাই, উনি 24 নাম্বারই কারবার টারবার করতেছেন। তো এই 24 নাম্বারই কারবার যে উনি করছেন, এগুলো যাতে আগামী দিনে ওনাকে আদালতে টানার কোনো সুযোগ না থাকে, তার জন্য উনি রাষ্ট্রপতি হতে চান। কেন? কোনোভাবেই কোনো অবস্থায় ওনাকে আর প্রসিকিউশনে আনা যাবে না, অর্থাৎ ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি হলে উনি সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্সেস হবেন। হ্যাঁ, তার ব্যাপারটা ওনার হাতে থাকবে। তুমি আমার সাথে হয়তো একমত হবে যে পাকিস্তানের মতো বাংলাদেশেও আর্মি ইজ এ ফ্যাক্টর, আর্মিটা হাতে রাখতে চায়। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে হতে চাইছে, আর উনি বুঝতে পারছেন যে জামাত ক্ষমতায় আসলে উনি রাষ্ট্রপতি হতে পারবেন, বিএনপি বা আওয়ামী লীগ আসলে ওনাকে রাষ্ট্রপতি করবেন। তো জামাত নিডস ইউনূস, ইউনূস নিডস জামাত। এরকম একটা জায়গাতে জামাতকে ক্ষমতায় আনতে পারলে উনি নির্বাচন করাবেন। তার জন্য ম্যাসিভ গন্ডগোল একটা যদি থাকে, একটা সন্ত্রাস থাকে, এবং সেই সন্ত্রাসকে কেন্দ্র করে এই মৌলবাদী শক্তিগুলো জামাত এবং তার দোসর রাত দখল করতে পারে, তাহলে নির্বাচন করে নির্বাচনের মধ্যে দিয়ে জামাত ক্ষমতায় আসবে, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হবে, ওনার খয়েশ পূরণ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এমন কিছু ঘটে যায়, ম্যাসিভ গন্ডগোল, যে ইলেকশন করা গেল না, মানে এত আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এই ভারত বিরোধিতা এইসব জিগির টিগির তুলে, তাহলে তো ইউনূস সাহেবের আর কিছু নেই। গন্ডগোল হলেও যদি নির্বাচন না হয়, উনি প্রধান উপদেষ্টা হিসেবে টিকে যাবেন। অর্থাৎ ওনার জন্য ব্যাপারটা একটা উইন উইন সিচুয়েশন উনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। এই জায়গাতে দাঁড়িয়ে এই যে ভারত বিরোধী একটা জিগির, ভারত বিরোধী একটা চরম আবহাওয়া এটা তৈরি করা, এটা হচ্ছে এদের জন্য, মানে মৌলবাদী শক্তি এবং ইউনূসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা করতে পারলে এরা ক্ষমতা ধরে রাখতে পারবে বা ক্ষমতায় আসতে পারবে। এর জন্য এই জিনিসটা হচ্ছে।